সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি 100% সঠিক এবং পতঞ্জলি গরুর দুধের ঘি ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরুর দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা একাই 100 নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা, আমার সঙ্গে রয়েছে শুভদীপ। একেবারে এবং শুরুতেই যে খবর আপনাদের জানাবো, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, আর এই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে এবং জটিল হচ্ছে। এবার ইসরায়েলের হামলা লেবাননে, আর অন্যদিকে কুয়েতে মার্কিন বিমান ভেঙে পড়ার ঘটনা। এই মার্কিন বিমান ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে, আদৌ কি ইরানের হামলাতেই ভেঙে পড়েছে এই মার্কিন বিমান? কুয়েতে ভেঙে পড়েছে মার্কিন বিমান, মার্কিন দূতাবাসে কি বড়সড় হামলা? প্রশ্ন উঠছে। কুয়েত জুড়ে এই মুহূর্তে সাইরেন বাজছে। লেবাননে ইরান সমর্থক হেজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত 31 জন, আহত 150। খামেনি খতম হলেও এখনো পর্যন্ত বিপর্যস্ত ইরান কিন্তু দমছে না, তারা একের পর এক পাল্টা আঘাত হানছে। বাহরাইনে ইরানের হামলা, ঘন ঘন বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের হাইফা শহরে ইরানের মারাত্মক মিসাইল অ্যাটাক। তেহরানে গোয়েন্দা সদর দপ্তরে হামলা ইসরায়েলের, ইরানের সরকারি টিভি চ্যানেলের অফিসেও হামলা, পাল্টা হামলা অব্যাহত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ। কুয়েতে মার্কিন দূতাবাসে কালো ধোঁয়া। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর। তাহলে কি মার্কিন দূতাবাসে বড় হামলা চালালো ইরান? কুয়েত জুড়ে বাজছে সাইরেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। পিয়ালি, এই মুহূর্তে আপডেট একটু জানতে চাইবো। কুয়েতে মার্কিন দূতাবাসে একটা হামলার খবর আসছে, ঠিক কি খবর রয়েছে? একেবারেই দেখো, কুয়েতে মার্কিন যে দূতাবাস রয়েছে সেখান থেকে স্থানীয়রা যেটা রিপোর্ট করছে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং সেটাকে জুড়েই কিন্তু প্যানিক তৈরি হয়েছে এবং গোটা কুয়েত জুড়ে কিন্তু এই মুহূর্তে সাইরেন বাজানো হচ্ছে এবং সমস্ত যারা নাগরিক রয়েছেন তাদেরকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কোনোভাবে বেরোতে বারণ করা হয়েছে। এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ধোঁয়া বেরোচ্ছে সেটা ইরানের হামলার জেরেই কোনো রকম ইউএস এম্বাসিতে হামলা করা হয়েছে কিনা এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। পাশাপাশি কুয়েত প্রশাসনের তরফেও কোনো বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু যেভাবে একের পর এক গালফ কান্ট্রিজের ওপর ইরান হামলা শানিয়েছে এবং সেখানে ইউএস বেসগুলো যেখানে রয়েছে সেখানে তারা আঘাত করেছে, সেই জায়গা থেকে কুয়েতের এম্বাসি থেকে যে ইউএস এম্বাসি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু ইরান হামলার একটা অংশ বলেই মনে করা হচ্ছে এবং সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কিছুক্ষণ আগে আরও একটি ভিডিও সামনে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা মার্কিন যুদ্ধ জাহাজ F-15 সেটা ক্র্যাশ হয়েছে এবং সেখান থেকে আগুন বেরোচ্ছিল এবং যদিও তার যে পাইলট রয়েছে তিনি নিরাপদে তা ইজেক্ট করতে পেরেছেন এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, স্থানীয়রা উদ্ধার করেছে। এখনো পর্যন্ত তার সার্কামস্টেন্সটা ক্লিয়ার নয়। ইরানের একটা অংশ থেকে দাবি করা হচ্ছে যে তারাই কিন্তু আঘাত করে এখন ক্ষতিগ্রস্ত করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে এটা এখনো পর্যন্ত ক্র্যাশ হয়েছে এবং এটা অ্যাক্সিডেন্টাল একটা ফায়ার বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে একদিকে কুয়েতে যেরকম নতুন নতুন ছবি ধরা পড়ছে, বাহরাইনেও একটা ভিডিও সামনে এসেছে যেখানে কিন্তু নতুন করে তুমি জানো পাল্টা প্রত্যাঘাত চলছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার সরকার, আপনার কাছ থেকে যেটা জানার চেষ্টা করবো, আমরা দেখতে পাচ্ছি ইরান কোনটা সাথ, কিন্তু তারপরও তারা মারণ কামড় দিতে চাচ্ছে না, একের পর এক মার্কিন সেনাঘাঁটি, আর এবার দূতাবাসে বড় অ্যাটাক। হ্যাঁ দেখুন, এখন তো মরণ কামড় দেওয়ার সময়, আর কত ও চুপ করে থাকবে? এবং এটা কিন্তু এক্সপেক্টেড যে ইরান এইভাবেই কিন্তু ইউএস এর ঘাঁটিগুলোতে হামলা আনবে। কেন? ওর কাছে যা রসদ আছে, দেখুন ওর কাছে কিন্তু স্ট্রং এয়ারফোর্স নেই, কিন্তু ওর কাছে ড্রোনস আর হাইপারসনিক মিসাইলস আছে, যেটা ইউএস এর কাছে কিন্তু একটা বড় ভয়ের জিনিস। কেন বলছি এই কথাটা? কারণ ওদের যে ইউএস এর যে ইন্টারসেপ্টর মিসাইলস আছে, যে আপনার প্যাট্রিয়ট বলুন বা থার্ড বলুন, সেটা কিন্তু অনেক জায়গায় ফেল করেছে। এবং এটাও আমরা দেখতে পেয়েছি যে গত রাত্রে বা গতবার ইসরায়েলের উপরে যে হামলাগুলো হয়েছে, যে লাস্ট যেটা জেরুজালেমের উপরে হয়েছে হামলাটা,
সেটাতেও কিন্তু ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং সেরকম কার্যত হয়নি। ওদের মিসাইলস আর ড্রোন কিন্তু ঠিক ফাঁক ফোকর দিয়ে ইন্টারসেপ্টর এড়িয়ে জায়গাগুলোতে ধ্বংস করেছে এবং কিছু ক্যাজুয়ালিটি রিপোর্ট হয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, খবরে দেখছিলাম কিছু ক্যাজুয়ালিটি রিপোর্ট হয়েছে ইউএস এর তরফ থেকে। ইউএস কিন্তু একটু চাপে আছে, অত সোজা যত ওর ভেবেছিল ততটা নয়। ইরান কিন্তু ফাইট ব্যাক করবে এবং ইট ইজ এ কান্ট্রি হুইচ হ্যাজ গট দ্য ক্যাপাবিলিটি টু ফাইট ব্যাক। কিন্তু কর্নেল সরকার যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে আর 4 সপ্তাহ এটা সাস্টেইন করতে পারে এবং তিনি বলছেন যে আয়াতোল্লাহ আলী খামেনিকে মেরে এবং তিনি এটাও বলছেন যে রেভলিউশনারি গার্ডকে ডাউন করা হচ্ছে। যদি তাই হয় তাহলে একের পর এক এই যে অ্যাটাক পাল্টা অ্যাটাকের ছবি আমরা দেখছি, তাহলে আগে থেকে তো প্ল্যান ছিল ইরানেরও। এগুলো সব প্রোপাগান্ডা। লড়াইয়ের সময় নানা রকম প্রোপাগান্ডা হয়, যেটা এক পক্ষ করে, আরেক পক্ষ সেটাকে কাউন্টার করে, আবার এই পক্ষ করে, ওই পক্ষ সেটা কাউন্টার করে। যেটা ইউএসএ এখন করছে, কাউন্টার করছে। ওদের F-15 বিমান ধ্বংস হয়েছে, সেটা ওরা কাউন্টার করছে ইন এ ডিফারেন্ট ওয়ে। এগুলো লড়াইতে চলতেই থাকবে। কিন্তু এইটা বললে ভুল হবে একটা জিনিস, যে ওদের যে ইউএসএ যে প্রাক্তন সেনাকর্তারা আছেন তারা কিন্তু পরিষ্কার বলে যাচ্ছে একটাই কথা, যে ইউএসএ কিন্তু একটা ভুল জায়গায় হাত দিয়েছে। এর দে হ্যাভ টাচড দ্য হর্নেটস নেস্ট এন্ড এর জন্য কিন্তু ইউএসএ কে হেভি প্রাইস পে করতে হলেও হতে পারে। কর্নেল সরকার, এখানে যে প্রশ্নটা খুব বড় হয়ে দাঁড়াচ্ছে যে এই লড়াই কতক্ষণ চালিয়ে যেতে পারবে ইরান, তার কারণ এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েল আমেরিকার পাশে দাঁড়াচ্ছে অনেক দেশ, যদিও ইরানের পাশে ঘোষিতভাবে এখনো কোনো দেশ নেই। ঘোষিতভাবে নেই, কিন্তু আন্ডার কারেন্ট আছে। চায়না কিন্তু ইরানের সাথে আছে, রাশিয়াও কিছুটা সাপোর্টে আছে, এইটুকু কিন্তু খবরে আছে চারিদিকে, সোশ্যাল মিডিয়াতে বা চারিদিক থেকে যেগুলো লিক আউট হচ্ছে সেগুলোতে আছে যে ইরানের কাছে আছে। কিন্তু ইরানের কাছে একটা জিনিস আছে, ওদের কাছে খুব হেভি সম্পদ আছে, যেটা হচ্ছে মিসাইলস। সেই মিসাইলটা একটু লার্জ নাম্বারে আছে এবং সেই মিসাইলটাই কিন্তু সবাই ভয় পাচ্ছে। কেউ তো চাইবে না নিজের দেশটাকে ধ্বংস করে দিই, সেটা চাইবে না। কারণ ও তো পরিষ্কার বলছে যে উর্দুতে যে কাহানি আছে, সনম मैं तो तुमको लेके डूबूंगा, পরিষ্কার কথা। ইরান কিন্তু এই কথাটাই বলেই এগোচ্ছে, অত সোজা নয়। যেটা কারণ ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার্স গুলো আছে সেগুলো কিন্তু একটু নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কারণ ইরান এরপরে তাদেরকেই হয়তো টার্গেট করার চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত ইরানের যে ক্ষমতা, তা দেখে কি মনে হচ্ছে যে কতদিন পর্যন্ত এটা চলতে পারে? 4 সপ্তাহের কথা আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে শুনেছি। সেটা ঠিক আছে, কিন্তু ইউএসএ তো বলছে 15 দিনের বেশি তারা লড়াই করতেই পারে না। সেটা তো কারণ ওরা অফশোর লড়াই করছে, অনেক দূর থেকে, নিজেদের ঘাঁটি থেকে অনেক দূর থেকে। তাদের লজিস্টিক সাপ্লাইয়ের দরকার আছে। ওদের যে ঘাঁটিগুলো আছে মিডল ইস্টে, সেগুলোকে তো টার্গেট করেই দিয়েছে ইরান। সেই জন্য ও কতটা নিজের রসদ সাপ্লাই করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। লজিস্টিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মিলিটারি অপারেশনস। কর্নেল সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এরই মধ্যে যে বড় আপডেট আসছে, সৌদি আরবের তেল ভান্ডারে বড় হামলা। এই মুহূর্তে বড় আপডেট, সৌদি আরব, সেখানে তেল ভান্ডারে বড় হামলা ইরানের। তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দাউ দাউ করে চলছে তেল শোধনাগার। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো, যে ছবি একের পর এক ছবি সামনে আসছে, আপডেট আসছে। সৌদি আরবের তেল ভান্ডার, সেখানে বড় হামলা ইরানের। গতকাল থেকে আমরা দেখছিলাম পশ্চিম এশিয়ার একাধিক দেশে যেখানে মার্কিন সেনা ঘাঁটি, মার্কিন অস্তিত্ব রয়েছে, সেখানে টার্গেট করছে ইরান। আর এবার সৌদি আরবের তেল ভান্ডারে বড় হামলা। ইরানের তেল শোধনাগার, সেখানে ড্রোন হামলা চালায় ইরান। আর তারপরেই দাও দাও করে জ্বলতে থাকে সেই তেল শোধনাগার। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, তাহলে কি আরো এসক্যালেট হলো গোটা পরিস্থিতি? সৌদি আরবের তেল শোধনাগারে এবার হামলা ইরানের। একদমই শুভদীপ, এবং সব থেকে বড় কথা, এটা আমাদের জন্য বড় চিন্তার কারণ এই অ্যারামকো হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ তৈল ভাণ্ডার। এই অ্যারামকোর সঙ্গে আমাদের টাই আপ রয়েছে। আমরা অন্তত 12 থেকে 14% তেল এই অ্যারামকোর থেকে নিই। অ্যারামকোর সাথে আমাদের ভারতের একাধিক বহুজাতিক সংস্থার টাই আপ আছে, রিলায়েন্সের টাই আপ আছে। এই অ্যারামকোর বেশ কিছু তেল বিভিন্নভাবে ভারতের একাধিক জায়গাতেও স্টোর করে রাখা আছে। ফলে এই সৌদির অ্যারামকো, এবং এটা কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা, মাথায় রাখতে হবে, ফলে খুব
খুব স্বাভাবিকভাবেই অ্যারামকোর একটা বিশাল তেলের বাণিজ্য রয়েছে এবং যার উপরে ভারত বড়সড় নির্ভরশীল। আমরা অন্তত যে ছবি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, যদিও সরকারিভাবে সৌদির তরফে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি যে এখানে হামলা হয়েছে কিনা, যদিও ইরানের তরফ থেকে বলা হচ্ছে শাহিদ 136 যে ড্রোন রয়েছে প্রায় 2500 কিলোমিটার পাল্লা, ইয়েমেন থেকে সেই ড্রোন অপারেট করে এখানে হামলা করা হয়েছে। এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তৈল ভাণ্ডার, কিন্তু যে ছবি অন্তত আমরা জি24 ঘন্টায় দেখাচ্ছি এক্সক্লুসিভ, একেবারে আরামকোর কিছুটা দূর থেকে এই তোলা ছবি, এবং তাতে ধোঁয়া যা দেখছো শুভদীপ এবং শুক্লা, তাতে হামলাটা যে খুব একটা ছোটোখাটো নয় অন্তত এই ছবি থেকে স্পষ্ট। যদি আরামকো সম্পূর্ণভাবে অচল হয়ে যায় তা কিন্তু বিশ্বের তেলের বাজারে বড় সড়ো প্রভাব পড়বে এবং এই প্রভাব সামলাতে বড় সড়ো বেগ পেতে হবে কেন্দ্র সরকারকে। শুভদীপ, একদমই তাই, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর হাড় হিম করা ছবি। তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে এভাবে ইরান। দেখতে পাচ্ছেন কত বড় একটা হামলা, মিসাইল অ্যাটাক করা হয়েছে, দাউ দাউ করে জ্বলছে এই তেল শোধনাগার। সৌদি আরবের এই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে এবং এই হামলার পর দাও দাও করে জ্বলছে সেই শোধনাগার এবং সেখান থেকে ক্রমাগত অনর্গল ধোঁয়া নির্গত হচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখছেন জি24 ঘন্টায়, ইরানের হামলা, বড়সড় হামলা সৌদি আরবের তেল ভান্ডারে। আরামকো একটা অন্যতম বৃহৎ তেল শোধনাগার আর তারই শোধনাগারে হামলা। জি24 ঘন্টায় একেবারে সুপার এক্সক্লুসিভ এই ছবি দেখছেন। মাত্র কিছুক্ষণ আগের এই ঘটনা, পশ্চিম এশিয়ার এই যুদ্ধের পরিস্থিতির সব তাজা আপডেট আপনারা জি24 ঘন্টায় দেখছেন। এবং তেল শোধনাগারে এই হামলার পর কি করবে সৌদি আরব? সরাসরি যুদ্ধে যোগ দেবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে? এই মুহূর্তের বড়সড় প্রশ্ন এটাই। এবং ইরানের তরফে কিন্তু এর আগেও একাধিক মার্কিন সেনাঘাঁটি, বিভিন্ন পশ্চিম এশিয়ার দেশ, জর্ডান, বাহরিন, আরব আমিরশাহী, সৌদি আরব সহ একাধিক জায়গায় হামলা করা হয়েছিল। আর এবার তৈল শোধনাগার, সেখানে ড্রোন হামলা ইরানের। সৌদি আরবে সেই ছবি দেখছেন। একের পর এক টাটকা ছবি আপনাদের সামনে আমরা রাখছি। বড় সড় ঘটনা, একের পর এক জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এবার সৌদি আরবের ভান্ডারে বড় সড় হামলা ইরানের। আমি মিস্টার সরকার আপনার কাছে যাব, যে ছবি আমরা দেখাচ্ছি জাস্ট খানিকক্ষণ আগেই অ্যাটাক হয়েছে, খানিকক্ষণ আগে সেই ছবি এই মুহূর্তে জি24 ঘন্টায় আমরা একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনি যেটা বলছিলেন, পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল হচ্ছে হবে, কারণ ইউএসও এটা চায় যে ইরান ওদের মিডল ইস্টে, ওদের যে আশেপাশে যে কান্ট্রিগুলো আছে তার উপরে হামলা চালাক, যাতে তারা একত্র হয়ে ইরানের এগেনস্টে প্রেশার তৈরি করে বা ইরানের এগেনস্টে মিলিটারি অপারেশনস করে। কিন্তু দেখুন, একটা কথা বলি, এরা আরব, এই যে মিডল ইস্টটা, এরা সবাই কিন্তু একে অপরের সাথে একটা ইয়ের মধ্যে থাকে। কিন্তু যেহেতু এরা ইউএসএ কে বেস দিয়েছে, সেটা কিন্তু ইরান কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ এই বেস থেকেই তো নানা রকম অ্যাক্টিভিটি করছে ইউএসএ, এবং সেই জিনিসটা কিন্তু করতে গিয়ে ইউএসএ পুরো জায়গাটাকে ঘেটে দিচ্ছে, মিডল ইস্টটাকে ঘেটে দিচ্ছে। এটা কিন্তু আমার মতে একদম খুবই ভুল স্টেপ, এবং এই স্টেপটা নেওয়ার জন্য ইউএসএ কে হয়তো খুব বড়ভাবে প্রাইস পে করতে হলেও হতে পারে, কারণ ইসরায়েল কতদিন আর এইভাবে আরেকজনের ছাত্র ছায়াতে লড়ে যাবে সেটাও কিন্তু দেখার বিষয়, যদিও ইসরায়েল ইজ এ নিউক্লিয়ার পাওয়ার। করেন সরকার, এখানেই তাহলে কি এবার যে কথাটা ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলছিলেন যে চরম হামলা করা হবে, যেটা দীর্ঘদিন মনে রাখবে ইরান, সেই হামলার তেজ কি বাড়বে সৌদি আরবের এই ছবি সামনে আসার পর, এই ঘটনার পর? বাড়তে বাধ্য, কিন্তু তার সাথেও এটাও বুঝতে হবে যে ইউএসএও কিন্তু এর একটা প্রতিবাদ পাবে ইরানের থেকে। এটা কিন্তু ইউএসএ কে মাথায় রেখে তবেই সে নেক্সট স্টেপটা নেওয়া উচিত আমার মতে। এখন ইউএসএ যেহেতু ওরা চেঞ্জ অফ রেজিম একটা চেয়েছিল, সেটা তারা কিছুটা পেলেও পেয়েছে। খমেনি শেষ হয়ে গেছেন, তার জায়গায় এদের এখন উচিত এগিয়ে জায়গাটাকে শান্ত করা, নাহলে কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডারটা পুরো ঘেটে যাবে, এবং এই তেলের কারণেই কিন্তু আমরা সবাই এট দ্য রিসিভিং এন্ডে চলে আসবো। একদম এই তেলের আঁচ আমাদের, যারা আমরা অনেক দূরে এই মুহূর্তে রয়েছে সব্যসাচী, এখানেই প্রশ্ন যে যুদ্ধ আমরা দেখছি, সেই যুদ্ধ জটিল থেকে জটিলতর হচ্ছে, আর এই তেলের আঁচ তো আম নাগরিকের গায়ে লাগবে। শুক্লা, নির্দিষ্টভাবে একটা ইনফরমেশন তোমাকে দিই, সেটা হচ্ছে প্রথম কথা, আমরা রাশিয়ার থেকে তেল কেনা
করেছি এরকম কোনো স্টেটমেন্ট তো এমইএ দেয়নি, কিন্তু এটা খবর আসছে সূত্র মারফত আমরা তেল কেনা কমিয়েছি। তাহলে যদি ওদিক থেকে তেল কেনা কমাই তাহলে মধ্যপ্রাচ্য উপরে আমাদের নির্ভরতা বাড়াতে হবে, এবং ভেনেজুয়েলার এখনো পর্যন্ত আমরা গ্রিন সিগন্যাল সেই অর্থে হয়নি। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে যে তথ্য এই মার্চের আগে, 1 মার্চের আগে অবধি যে তথ্য, 88% 88% ভারত যে সমস্ত তেল আমদানি করে তা বড় সড় নির্ভরশীলতা এই অ্যারামকোর উপরে রয়েছে। তাহলে বুঝে নাও ভারতবর্ষে তেল চলছে, গাড়ি চলছে, ফ্যাক্টরি চলছে, গোটা দেশের তেল অর্থনীতি চলছে, তার বড় সড় সোর্স এই অ্যারামকো। এবং এই অ্যারামকো যা পৃথিবীর সব থেকে বড় তেল ভান্ডার, সেই অ্যারামকোর উপরে যদি এত বড় হামলা হয় যা কিছুক্ষণ আগে হলো, এবং প্রথম ছবি জি24 ঘন্টায় আমরা দেখাচ্ছি, এবং হামলার অভিজ্ঞতা বোঝার চেষ্টা করো শুক্লা, দূর থেকে তোলা ছবি, এবং ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ফলে সেইখানে কত বিস্ফোরণ হতে পারে যার জন্য এই বিশাল এলাকা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ফলে বোঝো যে ওই তেল ভান্ডারে হামলাটা কোন জায়গায়, যেহেতু তেল দাহ্য, ফলে গোটা তেল ভান্ডারে আগুন ছড়িয়ে পড়া থেকে অ্যারামকো কিভাবে গোটা বিষয়টাকে বাঁচাবে আমরা জানি না। এবং ইরানের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে শাহিদ 136 ড্রোনে ইয়েমেন থেকে যে অপারেট করা হয়েছিল, হামলা করা হয়েছে। ফলে এই মুহূর্তে বিশ্ব তেল বাজারে বড় সড় ধাক্কা। শুক্লা, আমি এখান থেকে কর্নেল সরকার আপনার কাছে যাব। তাহলে এই যে অ্যারামকোর ছবি আমরা দেখছি, যা দেখে আমরা এখানে বসে রীতিমতো কাঁপছি, তাহলে বিশ্ব অর্থনীতি তো একেবারে হিলিয়ে দিচ্ছে এই ছবি। নিশ্চয়ই এই ডেভাস্টেশনের পিছনে একজনেরই হাত আছে, এবং সে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং তারা যা খুশি তাই করে যাবেন, এবং সেটা আমরা মুখ বুজে সহ্য করব, সেটা হতে দেওয়া যাবে না। somebody has to take a stand and tell USA that please don't do all these things, কারণ USA চাইছে লাস্টে আমরাই ভেনেজুয়েলা থেকে তেল কিনি, এটাই কিন্তু USA চাইছে। এবং সেইটা যাতে হতে না দেওয়া হয়, সেটার পিছনে আমাদের ওয়ার্ল্ড লিডার্সকে একত্র হয়ে দাঁড়াতে হবে USA এগেইনস্ট। কর্নেল সরকার, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, ইরানের তরফে যে স্ট্র্যাটেজি এই মুহূর্তে নেওয়া হয়েছে যে পশ্চিম এশিয়ায় তাদের প্রতিবেশী দেশগুলোতে, সেখানে আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটি বা আমেরিকার সঙ্গে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সব দেশকে অ্যাটাক করা, ইরানের এই স্ট্র্যাটেজি আদতে কতটা দীর্ঘমেয়াদী ফল দিতে পারে ইরানকে? ডিপেন্ড করছে ইরান কত আর মিসাইলস তার কাছে আছে, কারণ ইরান মিসাইলের থ্রু দিয়ে এগুলো করবে, এবং তারপরে ও ইউজ করবে নিজের ইয়েমেন থেকে হাউথিজ একটা বড় গ্রুপ, যেটা রেড সির উপরে খুব বড় তাদের প্রভাব আছে। হাউথিজ আর এখানে হামাস, এদেরকে দিয়ে ও হয়তো তারপরে নেক্সট স্টেপটা নেওয়ার চেষ্টা করতে পারে। সেটা দিয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং যারা এর মধ্যে ইনভলভ তাদেরকে খুব বড়ভাবে সচেতন থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। সব মিলিয়ে রীতিমতো উত্তেজনার পারদ যে রীতিমতো বাড়ছে সেটা বোঝাই যাচ্ছে। এই ছবি, সৌদি আরবের এই ছবি, অন্যতম বড় তেল শোধনাগার অ্যারামকোর তেল শোধনাগারে হামলা, এবং ইরানের তরফ থেকে বলা হচ্ছে তাদের ছোড়া ড্রোন হামলাতেই এই পরিস্থিতি। তেল শোধনাগারে দাও দাও করে জ্বলছে আগুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, সেই ছবি আমরা দেখাচ্ছি সৌদি আরবের বৃহৎ তেল শোধনাগার, সেখানে হামলা চালিয়েছে ইরান, আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, এবং এই ছবি যেখানে আমরা আগে আলোচনা করছিলাম, আপনিও বলছিলেন হরমুজ প্রণালীর কথা, তারপর যদি এভাবে তেল শোধনাগারে আক্রমণ হয়, কোথায় যাবে তেল অর্থনীতি বিশ্বজুড়ে? দেখুন, বিশ্বের অর্থনীতিটা জ্বালানি নির্ভর, এবং এই জ্বালানির প্রাণকেন্দ্র হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যদি যুদ্ধের বাতাবরণ তৈরি হয়, তাহলে ওখানে আপনি চোখ বন্ধ করেও যদি একটা মিসাইল ছোড়েন, সেই মিসাইলটা 4টে মিসাইল ছুড়লে একটা মিসাইল কিন্তু একটা তেলের শোধনাগারে গিয়েই পড়বে, এবং সেটাই হচ্ছে। এবং এতে সাধারণভাবে হয়তো এটা সামগ্রিকভাবে আমরা সেরকম তার মানে জটিলতা খুঁজতে যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা খুব মানে সরল মনে একটা আমরা বলতেই পারি যে একটা তেলের শোধনাগারে যদি আপনি আগুন লাগান তাহলে তেল নষ্ট হবে, এবং আগামী কয়েকদিনে সেখানে তেলের প্রোডাকশন হবে না। এবং এই সব কিছু মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে তেলটা দামি থেকে অতি দামি হয়ে যাবে। এবং একটা জায়গাতে যদি তেলের ভান্ডারে কোনো রকম ভাবে আপনি আক্রমণ করেন,
তাহলে সেই জায়গাতে তেলের যে প্রোডাকশন সেটা যেরকম বন্ধ হবে, কিন্তু অন্যান্য শোধনাগারে যে তেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটু উচ্চ দামে বিক্রি হবে। এটাই মার্কেটের নিয়ম। মার্কেটের আপনি যতগুলো অপরচুনিটিস আছে জিনিস কিনবার, সেই জায়গা থেকে যদি একটা দুটো করে অপরচুনিটি বন্ধ হয়ে যায় তাহলে বাকি জায়গা থেকে কিন্তু বেশি দামে তেল কিনতে হবে। এবং ওপেক কান্ট্রিজ বা ওপেক প্লাস কান্ট্রিজ যেগুলো আছে তাদের মধ্যে এতটাই সামঞ্জস্য রাখেন তারা যে এক জায়গায় যদি তেলের কোনো রকম ভাবে দাম বাড়ে তাহলে তারা সবাই মিলে দামটাকে বাড়িয়ে দেন। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তেলটা যদি বহুমূল্য হয়ে যায় তাহলে কিন্তু আমি বলবো শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্ব অর্থনীতি কিন্তু টালমাটাল জায়গায় চলে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাশিয়া কিন্তু ইরানের থেকে সস্তায় তেল কিনতো, সেই জায়গাতে দাঁড়িয়ে ইরানের তেল শোধনাগারগুলোকে আমেরিকা টার্গেট করেছিল যাতে ওখান থেকে রাশিয়া তেল কিনতে না পারে, এবং চীন যাতে তেল কিনতে না পারে, এবং চীন হয়তো আগামী দিনে আবার রাশিয়া থেকে তেল কিনতে পারে। এরকম ভাবে চীন, রাশিয়া এরা সবাই কিন্তু ইম্প্যাক্টেড হবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে যেটা ভারতবর্ষের হরমুজ প্রণালী দিয়ে তেল আসে সেখানে একটা হয়েছে। 2 নম্বর, এই আমেরিকার অঙ্গুলি হেলনে আমরা এখন রাশিয়ার থেকে তেল কেনাটা কমিয়ে দিয়েছি, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আগামী দিনে আবার আমাদের তেলটা একটুখানি বেশি দামে থাকবে পরবর্তী সময় থেকে। অনির্বাণ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই খবরের পাশাপাশি এই মুহূর্তে নজরুল মঞ্চে রাখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। এখানে মমতা বালা ঠাকুর রয়েছে। যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, গাইঘাটা থেকে মতুয়া ভাইয়েরা পাগল গোসাই মাথায় করে জল নিয়ে গেছিল রাম মন্দিরে দেবে বলে, ঢুকতে দেওয়া হয়নি। ভুলে গেছেন সেসব দিন? দেশের রাষ্ট্রপতি একজন এসটি মহিলা, রাম মন্দিরের উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব প্রতিনিধিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। একজনকে। আমাদের গর্বের যে দেশের রাষ্ট্রপতিও এই বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে। বাংলার মানুষকে বিজেপি বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, নির্যাতিত করেছে, অত্যাচার করেছে, অবহেলিত করেছে। এর জবাব আগামী 2 মাস পর মে মাসে বিজেপি পাবে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না যে আমরা তো ভালো করছি, জিতবো। লড়াই বুথে, লড়াই গ্রামে, লড়াই মাঠে, লড়াই ময়দানে। যে অঞ্চলে, যে পাড়ায়, যে গ্রামে বিজেপিকে ভোট দিয়েছিল এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, তাদের বোঝাতে হবে অভিন্ন দেওয়ানি বিধি বিজেপি আনতে চায়। বিজেপি বলেছিল আবকি বার 400 পার, 240-এ তাদের গাড়ি আটকে যাওয়ার পরও সংবিধান পাল্টাতে চায় বিজেপি। অগস্ট মাসে বিল এনেছে সংশোধন পাল্টানোর, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যে দল 240টা সাংসদ নিয়ে সংবিধান পাল্টাতে চায়, বাবা সাহেব আম্বেদকরের রচিত তৈরি করা সংবিধান, সেই দল যদি আগামী দিন আবার ক্ষমতায় আসে, তাহলে যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের অধিকার দিয়েছিল, তারা সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। বিজেপির বন্ধুরা, নেতারা
আরএসএস এর মতো সংগঠন বলছে সংরক্ষণ তুলে দিতে হবে। সংরক্ষণ তুলে দিলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয় তপশিলি ভাইয়েরা হবেন, জনজাতি মূলবাসীরা হবেন। আজকে যেভাবে পদে পদে এসসিদের এসটিদের অপমানিত করা হয়েছে, মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন আজ থেকে 2 বছর আগে একটা নিরীহ এসসি ছেলের উপর বিজেপির এক নেতা দাঁড়িয়ে মূত্রত্যাগ করছে। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। এগুলো বলতে হবে। আজকে আমরা যে কাজ করেছি, আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। একটা সরকার যখন নির্বাচিত হয় সে কোনো ধর্মগ্রন্থ দ্বারা পরিচালিত হয় না, সে সংবিধান দ্বারা পরিচালিত হয়। আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার ধর্ম হিন্দু ধর্ম, আমি গীতা পাঠ করলে বাড়িতে করব, ঠাকুর ঘরে বসে মন্দিরে করব। আমি যদি সংখ্যালঘু মুসলমান হই আমি কোরআন পড়ব, বাড়িতে আমার ধর্ম করব। খ্রিস্টান হলে বাইবেল পড়ব, চার্চে গিয়ে করব, বাড়িতে করব। কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত, আমার একটাই গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দেশের সংবিধান। আর সেই সংবিধান জাস্টিসের কথা বলেছে, ইকুয়ালিটির কথা বলেছে, ফ্রেটার্নিটির কথা বলেছে, লিবার্টির কথা বলেছে, স্বাধীনতার কথা বলেছে। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ স্বাধীনতার কথা বলে গেছিলেন সবাইকে। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সানরাইজ থাকলে সেই খাবারের স্বাদই আলাদা হয়ে যায়, কারণ সানরাইজ বহু বছর ধরে আমাদের ভরসার একটি মশলা, এবং সানরাইজ তো সবার ঘরে ঘরে। সানরাইজের একটু মশলা দিয়ে দিলেই আমার কাজ অর্ধেক ডান, কারণ কি এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ হয়ে যাবে, ভাববে যে আমি না জানি কি রান্না করে ফেলেছি। তাই জন্য থ্যাঙ্কস টু সানরাইজ। জানুন ডায়াবেটিসকে কিরকম করে করতে হবে কন্ট্রোল। কলকাতার সেরা ডায়াবেটোলজিস্ট আর এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর নিমেশ মাইতি, ডক্টর রানা ভট্টাচার্য, ডক্টর সিলিমা এসারিনিয়ার থেকে দেখুন ডায়াবেটিস পর চর্চা 18 জানুয়ারি সন্ধ্যা 4:30 সময় জি 24 ঘন্টা। রান্না আমার সেকেন্ড হবি আর কি, তাই রান্না ইজ অলওয়েজ, আমাকে দেখিও যে আমি খেতে খুব ভালোবাসি, এবং শুধু খেতে না রান্না করতে ইভেনলি খুব ভালোবাসি। মায়ের থেকে অনেকটা শেখা। বাঙালির রান্নাঘর সানরাইজ ছাড়া হয় আমি জানি না, মানে বাঙালির রান্নাঘরে সানরাইজ তো থাকবেই, মানে সানরাইজের মশলা ছাড়া বাঙালির রান্নাই ইনকমপ্লিট। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, সবাইকে জানায় দোল পূর্ণিমার শুভেচ্ছা। এক পলকে কিছু গুরুত্বপূর্ণ খবর। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বিজেপিকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ। ভোটের আগে বিজেপি ব্যাঙের মতন ডাকাটাকি করে, বিজেপি হলো এক ধরনের ব্যাঙ। কড়া ভাষায় বিজেপিকে নিশানা। বর্ধমান দুর্গাপুরের সংসদে টুর্নামেন্টের উদ্বোধন স্থল থেকে অমিত শাহকেও নিশানা করলেন কীর্তি আজাদ। কুয়েতে
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, তারাই গুলি করে নামিয়েছে মার্কিন ফাইটার জেট। দাবি তেহরানের, খারিজ মার্কিন প্রশাসনের। ভুল বোঝাবুঝিতে বিমান ভেঙে পড়ার পাল্টা দাবি। খামেনেই খতম হলেও দমছে না বিপর্যস্ত ইরান। ইসরায়েলের হাইফা ইসরা শহরে প্রত্যাঘাত, বাহরিনেও ফের হামলা, ঘন ঘন বিস্ফোরণের শব্দ। এখানেই রয়েছে মার্কিন সেনার নৌবহর। এখনই যুদ্ধ থামার লক্ষণ নেই। ইসরায়েল আমেরিকা জয়েন্ট অপারেশন অব্যাহত। তেহরানে গোয়েন্দা সদর দপ্তরে হামলা। লেবাননে ইরান সমর্থক হেজবুল্লাহর ঘাঁটিতেও হানা। ইরানের বিরুদ্ধে ফের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অপারেশন চলবে। আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু নিশ্চিত, ইরানি বাহিনীর উদ্দেশ্যে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এসআইআর আছে, বাংলার ভোট যুদ্ধ আরো জমজমাট। সিঙ্গুরের ধর্নার স্মৃতি উস্কে শুক্রবার ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী। থাকবেন অভিষেকও। একদিনের ধর্না নাকি কয়েক দিনের কর্মসূচি? ভোটের আগে আজ ফের বঙ্গে অমিত শাহ। দুপুরে মথুরাপুরে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় শুভেন্দু, শিবরাজ সিং চৌহান। গ্রামীণ হাওড়ায় থাকবেন রাজনাথ শ্রমিক। জি24 ঘন্টা মানেই ভোটের খবর। সকাল 8টায় দেখুন ভোট আপডেট, দুপুর 1:30টায় দেখুন ভোট স্পেশাল, সন্ধ্যে 7:30টায় দেখুন ভোট এক্সক্লুসিভ, রাত 11টায় দেখুন ভোটের ভবিষ্যৎ। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার, দেশের ভরসা। Co-presented by এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. Co-powered by Oshia Herbals, SPF 50, আমার স্কিনের আসল বডিগার্ড। Special partner MCKV Institute of Engineering, the launchpad for business leaders and tech innovation. নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তফসিল সংলাপ, বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর জন্য 10 পয়সা দিয়েছে বাংলার 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে। আমি রাজনীতি ছেড়ে দেবো, এখানে মিডিয়া রয়েছে। দেখাক মোদী সরকার গত 3-4 বছরে গ্রামীণ সড়ক যোজনায় 10 পয়সা বাংলার মানুষের জন্য দিয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেবো, শ্বেতপত্র প্রকাশ করুন, পারবেন? দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই টাকা গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখে দেয়। বাংলার মানুষের টাকা, পুরুলিয়ার টাকা, ঝাড়গ্রামের টাকা, হুগলির টাকা, পূর্ব বর্ধমানের টাকা, দক্ষিণ 24 পরগনার টাকা, নদিয়ার টাকা, জলপাইগুড়ির টাকা গায়ের জোরে আটকে রেখে এরা এই টাকাগুলো গুজরাটে পাঠাচ্ছে, বিহারে পাঠাচ্ছে। আমাদের টাকা গত 7 বছরে বাংলা থেকে কর বাবদ 7 লক্ষ কোটি টাকা এই বিজেপি সরকার তুলে নিয়ে গেছে। আমি তার পরিসংখ্যান দিয়েছি। আজকে যেভাবে শুধু SC ST বলে নয়, আমাদের মনীষীদের বিপ্লবীদের হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। বিজেপির নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম দা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা
আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, ভাই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি, 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন, মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পায়ে যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেতো কি? কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন, না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব, আমাদের আতিথেয়তায় যেন তারা মুগ্ধ হয়। কারোর বাড়িতে কেউ এলে কেউ মিষ্টি আনে, কেউ দই আনে, কেউ সন্দেশ দেয়, কেউ শরবত দেয়, আবার যদি মায়েরা একটু বেশি করে রান্না করে তখন ভাত দেয়, সাথে একটা ডিম থাকলে ডিম দেয়। আমি বলবো মাছ মাংস সব তৈরি করে রাখবেন, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাবুদের জন্য। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে, মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে 1 বেলা খেতাম, এখন 2 বেলা খাই। এদের সাহস কোথায়, কোন জায়গায় গেছে? যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। নজরুল মঞ্চ থেকে পরিবর্তন যাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ এই পরিবর্তন যাত্রা উপলক্ষে রাজ্যে অমিত শাহ আজ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন। একাধিক জায়গায় রয়েছে এই পরিবর্তন যাত্রা। মথুরাপুরের পাশাপাশি সন্দেশখালী, উত্তর 24 পরগনা সন্দেশখালীতে পরিবর্তন যাত্রা হবে। সেখানে থাকছেন শুভেন্দু অধিকারী, শিবরাজ সিং চৌহান। গ্রামীণ হাওড়া, সেখানেও পরিবর্তন যাত্রা থাকবেন রাজনাথ সিং, শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে বীরভূমের হাসন, সেখানে বিজেপির পরিবর্তন যাত্রায় থাকবেন দেবেন্দ্র ফড়নবিস এবং থাকবেন মিঠুন চক্রবর্তী। গতকালের পর আজ পরিবর্তন যাত্রা উপলক্ষে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির বঙ্গ
বিজেপির নেতৃত্ব তারা একযোগে একাধিক পরিবর্তন যাত্রার সূচনা করবেন আজ। 4টি জায়গা, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, অন্যদিকে সন্দেশখালী উত্তর 24 পরগনা, গ্রামীণ হাওড়া থেকেও হবে পরিবর্তন যাত্রা, আর অন্যদিকে বীরভূমের হাসন। এই 4 জায়গায় হবে পরিবর্তন যাত্রা। অমিত শাহ থাকছেন মথুরাপুরে। তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে আজ অমিত শাহের কি বক্তব্য থাকে সেদিকে নজর। এরই মধ্যে এসআইআর এর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। ধর্মতলায় ধর্নার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অমিত শাহের আজ কি বক্তব্য থাকে সেদিকে নজর। অন্যদিকে সন্দেশখালীতেও হবে পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা বিজেপির গ্রামীণ হাওড়া, বীরভূমের হাসনেও। বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতির ছবি আপনারা দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ তিনি দক্ষিণ 24 পরগনা মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন। সেখান থেকে অমিত শাহর কি বক্তব্য থাকে, অনুপ্রবেশ ইস্যু, ভোটার তালিকা, এসআইআর, এই সব নিয়ে অমিত শাহের বক্তব্য দিকে নজর। আর এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি আপনাদের দেখাবো। বিজেপি বিধায়কের প্রচার, সেই প্রচারের ছবি দেখুন। অভিনব প্রচার, লক্ষ্মীর ভান্ডারের ঘট হাতে নিয়ে বিজেপি বিধায়ক, ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের প্রচার। লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে প্রচারে নেমেছেন বিজেপি বিধায়ক। ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট, তার 2 হাতে 2 ভান্ডার। বাড়ি বাড়িতে প্রচারে যাচ্ছেন, জনসংযোগ করছেন বিজেপি বিধায়ক। তার এক হাতে রয়েছে লক্ষ্মীর ভান্ডার আর অপর হাতে অন্নপূর্ণার ভান্ডার। ঘাটালে সুলতানপুরে প্রচারের ছবি আপনারা দেখছেন। বিজেপি বিধায়ক শীতল কপাট বাড়ি বাড়ি যাচ্ছেন, 2 হাতে 2 ভান্ডার। ভান্ডার নিয়ে বিজেপির প্রচারে শুরু রাজনৈতিক চর্চা। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারও দেওয়া হবে। অন্নপূর্ণার ভান্ডারের টাকাও একসঙ্গে মিলবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। 3000 টাকা, হ্যাঁ আপনি পেয়েছেন? তার সাথে সাথে এই দোকান বন্ধন দিয়ে দেবো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। চম্পক, অভিনব প্রচার, অভিনব ভাবনা, লক্ষ্মীর ভান্ডার সেই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। শীতল কপাটের কি বক্তব্য? দেখো, এইভাবে কিন্তু দেখা গেল বাড়ি বাড়ি প্রচার করতে, এখনো ভোট ঘোষণা হয়নি তার আগে কিন্তু প্রচার করতে দেখা যাচ্ছে ঘাটালের বিধায়ক শীতল কপাটকে। এবং তিনি এক হাতে যেমন লক্ষ্মীর ভান্ডার নিয়ে রেখেছেন, তেমন অন্য হাতে অন্নপূর্ণা ভান্ডার নিচ্ছেন। বলছেন যে 1,500 টাকা করে এখন মুখ্যমন্ত্রী ভোটের আগে যে ঘোষণা করেছেন, সেই 1,500 শুধু নয়, বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিনব প্রচার করেছেন। এরকম ভাবে এক হাতে লক্ষ্মীর ভান্ডার যেমন রয়েছে, তার আরেক হাতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সেই রকম ভাবে কিন্তু তিনি বাড়ি বাড়িতে গিয়ে সেই প্রচারই করছেন। এবং সেই বিষয়টা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল তার বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যখন শুরু হয়েছে তখন এই বিজেপি তখন প্রতিবাদ জানিয়েছিল এবং নানা রকম ভাতার গল্প সেখানে শুনেছিল। আজকে সেই বিজেপি এখন লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে ঘুরতে হচ্ছে বাড়িতে বাড়িতে, এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছে। মানুষ কিন্তু ভোট দেবে না, মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। শোনাবো শীতল কপাটের বিজেপি বিধায়কের এই প্রচারে তৃণমূল কংগ্রেসের স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য এবং বিজেপির তরফে বা কি বলা হচ্ছে, শুনুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে বর্তমানে পশ্চিমবাংলার যতগুলো প্রকল্প আছে সবই থাকবে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারও থাকবে। আর বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেওয়া হবে। তো সেটাকেই আমরা সামনে রেখে বাড়ি বাড়ি মায়েদেরকে প্রচারের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারে 3,000 আর লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দুটোই পাবেন। আর 2 দিন পরে তিনি প্রাক্তন হয়ে যাবেন। এখন নাকি প্রচারে একটা নতুন কৌশল নিয়েছেন, এক হাতে নাকি লক্ষ্মীর ভান্ডার আর এক হাতে নাকি কি অন্নপূর্ণা ভান্ডার, এই নামে তিনি 3,000 টাকা দেওয়া হলে মানুষকে একটা মানে কি বলবো অসার একটা মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
হাজার হাজার লক্ষ লক্ষ ঘাটালবাসীকে যেভাবে উপকার পৌঁছে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্প ঘাটালের প্রত্যেকটি পরিবারের কাছে যেভাবে পৌঁছে গেছে, শীতলবাবুর আর কোনো জায়গা নেই। এইভাবে ঘাটালের মানুষকে বিভ্রান্ত করা যায় না, মিথ্যাচার করা যায় না, এইভাবে ঘাটাল মানুষকে বোকা বানানো যায় না। নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ কেশপুরের দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক। চূড়ান্ত তালিকায় এই মোহাম্মদ রফিকের নাম বিবেচনাধীন রয়েছে। 2002-এর তালিকায় তার নাম থাকলেও শুনানিতে ডাক পেয়েছিলেন মোহাম্মদ রফিক, যাবতীয় নথি জমা দিয়েছিলেন। তারপরেও রফিকের নাম বিবেচনাধীন থাকায় ক্ষুব্ধ দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক। আসন্ন বিধানসভা ভোট আর তার আগে হাওয়া কেমন জানতে আজ উত্তরকাথির মানুষের মতামত তুলে ধরব। আসন্ন ভোটের আগে হাওয়া কেমন? আমরা এখন রয়েছি দইসাই গ্রাম এলাকায়। এই দইসাই গ্রামটি কাঁথি লোকসভা কেন্দ্র এলাকা, অর্থাৎ উত্তর কাঁথি বিধানসভা বলা যেতে পারে। ভোট তো আসন্ন, হাওয়া কেমন? হাওয়া এটা পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের দিক থেকে আমরা দেখেছি যে তৃণমূলের সময় যেভাবে উন্নয়ন হয়নি, এই এলাকায় বিজেপির সাংসদ 2 জন রয়েছে, এমনকি 6 জন এমএলএ রয়েছে, কিন্তু উন্নয়ন সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। যেটুকু উন্নয়ন দেখছি সেগুলো কসমেটিক উন্নয়ন হচ্ছে। ভোটের আগে হাওয়া আমাদের খুবই ভালো। আমাদের তৃণমূল কংগ্রেস এবারে জয়লাভ করতে চলেছে, আর এখানে বিজেপি রাম বাম একসঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। যারাই বাম ছিল তারাই রামে পরিণত হয়েছে। এবং মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এখন হলো যুবসাথী, এরপরে আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানে বললে সারা দিন চলে যাবে। কি বলবো, আমরা বামফ্রন্টের সময় যা দেখেছি একটা গঠনমূলক কাজকর্ম ছিল, আর এখন এসএসসি কেন, প্রাইমারি কেন, কোনো চাকরি দিচ্ছে না। এখন দান ছত্র চলছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কথা না বলছি না, উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবক ছেলেরা যারা পড়াশোনা করেছে, মেধা ছেলেরা, তারা চাকরি বাকরি পাচ্ছে না। আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি 500 করে, আমরা 1000 করেছিল, এখন দেখছি নতুনত্বে 1500 হয়েছে। আমরা এতে খুবই আনন্দিত যে দিদির এই উন্নয়নের জন্য, উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করা। এবং 2026-এর ভোটে দিদি 215 সিট পেয়েছিল, আমরা এখনো বলছি 250 সিটে দিদি বিজয় লাভ করবে। আমরা চাই ভাতা নয় কর্মসংস্থান দেশে একদম নেই। এই কর্মসংস্থানের উপর এবার ভোট হবে। যে কাজ করবে তার দিকেই হাওয়া বইবে। তো দিদি তো সব থেকে দিদি আছে, আমার এখানে দিদি সবকিছু করছে, ভালো কাজ, দিদির দিকেই হাওয়াটা আছে। হাওয়া আমার মনে হচ্ছে যে যুবসাথী থেকে আমার মধ্যে কাজ দিলে ভালো হতো। ছেলেরা বেকার, ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে, তার থেকে যারা বাইরে থাকে, আমারও বাইরে থেকে এসেছি, তার থেকে মনে হয় আমাদের কিছু কাজ দিলে এদের আমরা খুশি হতাম। 4 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ডে দিয়েছে, তারপর আবার 1.5 বছর পরে যখন অসুস্থ হলাম, তখন আবার সেই মুকুন্দপুরে বললো 15 লক্ষ টাকা নেবে। সেটা আমার পিজিতে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে হয়েছে। 1,500 টাকা করে বেকারদেরকে দিচ্ছে। 1,500 টাকায় কি তাদের সংসার চলবে না কোনো কিছু করতে পারবে? এটা সব ভাঙতা করছে, ভাঙতামি দিয়ে এইসব প্রচার করে তারা ভোট কেনার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর কোনো অস্তিত্ব নাই, ও একটা গুন্ডা, ও একটা লুটেরা। আর এখানে জঙ্গল রাজ চালাচ্ছে দাঙ্গাবাজ দল বিজেপির হয়ে প্রচার করছে এখন, আর বিরোধী দল আমাদের পত্রেই থাকবে না। তৃণমূল সব থেকে দুর্নীতি করছে, হ্যাঁ, কিন্তু বিজেপি যে এসছে সেও দুর্নীতি করছে। সিপিএম ছিল ভালো ছিল, কংগ্রেস ছিল ভালো ছিল, কিন্তু এই টিএমসি আর বিজেপি এসে গন্ডগোল বেশি হচ্ছে। বিজেপি সরকারটা ভালো স্বচ্ছ পার্টি, এই সরকারটাই দরকার আছে। এরা চাকরি আর কলকারখানা কিছু করতে পারেনি, ওদের ভবিষ্যৎ হচ্ছে চুরি। দুটো সরকার যারা রয়েছে, কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে যে মমতার সরকার, আমি মমতা সরকার বলছি সচেতনভাবে, কারণ তৃণমূল সরকার বলাটা ভুল, একটাই মন্ত্রী আর বাকি ষড়যন্ত্রী। দুটো সরকারই চুরি, দুর্নীতি, লুণ্ঠন, সব ধর্ষণ ইত্যাদিতে ভর্তি। দিদি কি বলবেন, হাওয়া কেমন? ভোট তো আসছে। ভালো, আমাদের আবহাওয়া এখানে খুব সুন্দর, পরিবেশ ভালো।
পরিবেশ ভালো। হ্যাঁ। মানে কি চাইছেন সরকারের পক্ষে, কি বলবেন? দিদি আসুক এটা চাইছি আমি। দিদি আসুক। হ্যাঁ। ভোট যখন আসে ভোটের হাওয়া উঠে পক্ষ বিপক্ষ, হ্যাঁ এই তো মোটামুটি আমাদের যা দেখছি যে পাল্টানো দরকার। হ্যাঁ এবারে বিজেপি সরকারকে আনার দরকার। দক্ষিণকাথি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে হারাবে, একদম আমরা প্রস্তুত আছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। আরে এরা বলছে এ রাম বাম, রাম বাম, যারাই রাম তৃণমূল সেই বিজেপি। শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল করতো, তখন সব মিলিয়ে ভোট রাজনীতি সরগরম। এখন শুভেন্দু অধিকারীর এলাকায় ভোট রাজনীতিতে কেমন প্রভাব পড়বে, কার বা পাল্লা ভারী হবে, সেই দিকেই এখন দেখার। কাঁথি থেকে শান্তনু খুটিয়ার সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচব মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সানরাইজ থাকলে সেই খাবারের স্বাদই আলাদা হয়ে যায়, কারণ সানরাইজ বহু বছর ধরে আমাদের ভরসার একটি মশলা, এবং সানরাইজ তো সবার ঘরে ঘরে। সানরাইজের একটু মশলা দিয়ে দিলেই আমার কাজ অর্ধেক ডান, কারণ কি এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ হয়ে যাবে, ভাববে যে আমি না জানি কি রান্না করে ফেলেছি। তাই জন্য থ্যাঙ্কস টু সানরাইজ। জানুন ডায়াবেটিসকে কিরকম করে করতে হবে কন্ট্রোল। কলকাতার সেরা ডায়াবেটোলজিস্ট আর এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর অনিমেষ মাইতি, ডক্টর রানা ভট্টাচার্য, ডক্টর সিলিমা এসার ইন্ডিয়া থেকে। দেখুন ডায়াবেটিস পর চর্চা 18 জানুয়ারি সন্ধ্যা 4:30 সময় জি 24 ঘন্টা। রান্না আমার সেকেন্ড হবি আর কি, তাই রান্না ইজ অলওয়েজ, আমাকে দেখিও যে আমি খেতে খুব ভালোবাসি, এবং শুধু খেতে না, রান্না করতে ইভেনলি খুব ভালোবাসি। মায়ের থেকে অনেকটা শেখা। বাঙালির রান্নাঘর সানরাইজ ছাড়া হয় আমি জানি না, মানে বাঙালির রান্নাঘরে সানরাইজ তো থাকবেই, মানে সানরাইজের মশলা ছাড়া বাঙালির রান্না ইনকমপ্লিট। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, সবাইকে জানায় দোল পূর্ণিমার শুভেচ্ছা। এক পলকে কিছু গুরুত্বপূর্ণ খবর। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বিজেপিকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ। ভোটের আগে বিজেপি ব্যাঙের মতন ডাকাটাকি করে, বিজেপি হলো এক ধরনের ব্যাঙ, কড়া ভাষায় বিজেপিকে নিশানা। বর্ধমান দুর্গাপুরের সংসদে টুর্নামেন্টের উদ্বোধন স্থল থেকে অমিত শাহকেও নিশানা করলেন কীর্তি আজাদ। ভোটের মুখে কোন্দল কাটায় জেরবার তৃণমূল। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিধায়ক সুশান্ত মাহাতোর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ। আসন্ন বিধানসভায় বিধায়ককে প্রার্থী না করার দাবিতে তৃণমূল সেনাপতিকে চিঠি দলের একাংশের। এই ঘটনায় বেজায় অস্বস্তিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তীব্র কটাক্ষ বিজেপি। আলিপুরদুয়ারে একই প্রকল্পে দুবার শিলান্যাস ঘিরে বিতর্কের ঝড়। বিধানসভা নির্বাচনের আগে কামাখ্যাগুড়ি রেল ওভারব্রিজের কৃতিত্ব দখলে মরিয়া শাসক বিরোধী। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তৃণমূল সাংসদ প্রকাশ টিকবড়াই। কিছুক্ষণের মধ্যে ফের একই প্রকল্পে শিলান্যাস করেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। ব্রিজ নির্মাণের কৃতিত্ব কার? বাগযুদ্ধে তৃণমূল বিজেপি। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে বিচারাধীন তালিকায় মন্ত্রীর নাম। বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রব্বানি নাম থাকায় তুঙ্গে চর্চা। প্রশাসন সূত্রে খবর, গোয়ালপুকুর বিধানসভায় বিচারাধীন প্রায় ৭৮,০০০ ভোটার। এক পলকে কিছু গুরুত্বপূর্ণ খবর। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বিজেপিকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ। ভোটের আগে বিজেপি ব্যাঙের মতন ডাকাটাকি করে, বিজেপি হলো এক ধরনের ব্যাঙ, কড়া ভাষায় বিজেপিকে নিশানা। আসানসোলে ভোটার তালিকা ঘিরে ক্ষোভ। বারাবণীর জেমারিতে ক্ষোভ ভোটারদের। প্রকাশ হওয়া তালিকায় বিবেচনাধীন বহু ভোটারের নাম। তালিকায় প্রায় 137 জনের নাম নিয়ে জটিলতা।
আর এই বিবেচনাধীন নাম তালিকায় থাকাতেই ক্ষোভ বাসিন্দাদের। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সানরাইজ থাকলে সেই খাবারের স্বাদই আলাদা হয়ে যায়, কারণ সানরাইজ বহু বছর ধরে আমাদের ভরসার একটি মশলা, এবং সানরাইজ তো সবার ঘরে ঘরে। সানরাইজের একটু মশলা দিয়ে দিলেই আমার কাজ অর্ধেক ডান, কারণ কি এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ হয়ে যাবে, ভাববে যে আমি না জানি কি রান্না করে ফেলেছি। তাই জন্য থ্যাঙ্কস টু সানরাইজ। জানুন ডায়াবেটিসকে কিরকম করে করতে হবে কন্ট্রোল। কলকাতার সেরা ডায়াবেটোলজিস্ট আর এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর অনিমেষ মাইতি, ডক্টর রানা ভট্টাচার্য, ডক্টর সিলিমা এসারিনিয়ার থেকে দেখুন ডায়াবেটিস पर চর্চা 18 জানুয়ারি সন্ধ্যা 4:30 সময় জি 24 ঘন্টা। রান্না আমার সেকেন্ড হবি আর কি, তাই রান্না ইজ অল। আমাকে দেখেও যে আমি খেতে খুব ভালোবাসি, এবং শুধু খেতে না, রান্না করতে ইভেনলি খুব ভালোবাসি। মায়ের থেকে অনেকটা শেখা। বাঙালির রান্নাঘর সানরাইজ ছাড়া হয় আমি জানি না, মানে বাঙালির রান্নাঘরে সানরাইজ তো থাকবেই, মানে সানরাইজের মশলা ছাড়া বাঙালির রান্নাই ইনকমপ্লিট। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, সবাইকে জানায় দোল পূর্ণিমার শুভেচ্ছা। এক পলকে কিছু গুরুত্বপূর্ণ খবর। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বিজেপিকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ। ভোটের আগে বিজেপি ব্যাঙের মতন ডাকাটাকি করে, বিজেপি হলো এক ধরনের ব্যাঙ। কড়া ভাষায় বিজেপিকে নিশানা। বর্ধমান দুর্গাপুরের সংসদে টুর্নামেন্টের উদ্বোধন স্থল থেকে অমিত শাহকেও নিশানা করলেন কীর্তি আজাদ। ভোটের মুখে কোন্দল কাটায় জেরবার তৃণমূল। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিধায়ক সুশান্ত মাহাতোর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ। আসন্ন বিধানসভায় বিধায়ককে প্রার্থী না করার দাবিতে তৃণমূল সেনাপতিকে চিঠি দলের একাংশের। এই ঘটনায় বেজায় অস্বস্তিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তীব্র কটাক্ষ বিজেপি। আলিপুরদুয়ারে একই প্রকল্পে দুবার শিলান্যাস ঘিরে বিতর্কের ঝড়। বিধানসভা নির্বাচনের আগে কামাখ্যাগুড়ি রেল ওভারব্রিজের কৃতিত্ব দখলে মরিয়ার শাসক বিরোধী। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তৃণমূল সাংসদ প্রকাশ টিগ্গরাই। কিছুক্ষণের মধ্যে ফের একই প্রকল্পে শিলান্যাস করেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। ব্রিজ নির্মাণের কৃতিত্ব কার? বাগযুদ্ধে তৃণমূল বিজেপি। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে বিচারাধীন তালিকায় মন্ত্রীর নাম। বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রব্বানী নাম থাকায় তুঙ্গে চর্চা। প্রশাসন সূত্রে খবর, গোয়ালপুকুর বিধানসভায় বিচারাধীন প্রায় ৭৮,০০০ ভোটার। এক পলকে কিছু গুরুত্বপূর্ণ খবর। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বিজেপিকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ। ভোটের আগে বিজেপি ব্যাঙের মতন ডাকাটাকি করে, বিজেপি হলো এক ধরনের ব্যাঙ। কড়া ভাষায় বিজেপিকে নিশানা। বর্ধমান দুর্গাপুরের সংসদে টুর্নামেন্টের উদ্বোধন স্থল থেকে অমিত শাহকেও নিশানা করলেন কীর্তি আজাদ। ভোটের মুখে কোন্দল কাটায় জেরবার তৃণমূল। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিধায়ক সুশান্ত মাহাতোর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ। আসন্ন বিধানসভায় বিধায়ককে প্রার্থী না করার দাবিতে তৃণমূল সেনাপতিকে চিঠি দলের একাংশের। এই ঘটনায় বেজায় অস্বস্তিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তীব্র কটাক্ষ বিজেপি। আলিপুরদুয়ারে একই প্রকল্পে দুবার শিলান্যাস ঘিরে বিতর্কের ঝড়। বিধানসভা নির্বাচনের আগে কামাখ্যাগুড়ি রেল ওভারব্রিজের কৃতিত্ব দখলে মরিয়ার শাসক বিরোধী। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তৃণমূল সাংসদ প্রকাশ টিগ্গরাই। কিছুক্ষণের মধ্যে ফের একই প্রকল্পে শিলান্যাস করেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। ব্রিজ নির্মাণের কৃতিত্ব কার? বাগযুদ্ধে তৃণমূল বিজেপি। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে বিচারাধীন তালিকায় মন্ত্রীর নাম। কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান। তারাই গুলি করে নামিয়েছে মার্কিন ফাইটার জেট, দাবি তেহরানের। খারিজ মার্কিন প্রশাসনের। ভুল বোঝাবুঝিতে বিমান ভেঙে পড়ার পাল্টা দাবি।
খামেনেই খতম হলেও দমছে না বিপর্যস্ত ইরান। ইসরায়েলের হাইফা ইসরা শহরে প্রত্যাঘাত, বাহরিনেও ফের হামলা, ঘন ঘন বিস্ফোরণের শব্দ। এখানেই রয়েছে মার্কিন সেনা নৌবহর। এখনই যুদ্ধ থামার লক্ষণ নেই। ইসরায়েল আমেরিকা জয়েন্ট অপারেশন অব্যাহত। তেহরানে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, লেবাননে ইরান সমর্থক হেজবোল্লার ঘাঁটিতেও হানা। ইরানের বিরুদ্ধে ফের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অপারেশন চলবে। আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু নিশ্চিত, ইরানি বাহিনীর উদ্দেশ্যে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এসআইআর আছে বাংলার ভোট যুদ্ধ আরো জমজমাট। সিঙ্গুরের ধর্নার স্মৃতি উস্কে শুক্রবার ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী। থাকবেন অভিষেকও। একদিনের ধর্না নাকি কয়েকদিনের কর্মসূচি? ভোটের আগে আজ ফের বঙ্গে অমিত শাহ। দুপুরে মথুরাপুরে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় শুভেন্দু সিং চৌহান। গ্রামীণ হাওড়ায়